আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী। আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি, এই অধ্যায়টি পুরোপুরি আলোচনা করব। সৃজনশীল প্রশ্নের উত্তরগুলিও দেখব। প্রথমত আমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলি দেখে নেই। 1 নাম্বার, প্রজনন বা জননী কি? সঠিক উত্তর হলো জীবের বংশধর সৃষ্টির প্রক্রিয়া। 2 নম্বরে, প্রজনন প্রধানত কত প্রকার? উত্তর হলো 2 প্রকার। 3 নাম্বার, অযৌন জননে কি ঘটে না? উত্তর হলো দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলন। 4 নাম্বার, স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধিকে কি বলা হয়? স্পোর উৎপাদন। 5 নাম্বার, স্পাইরোজাইরা সাধারণত কোন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে? সঠিক উত্তর হইল দেহের খণ্ডায়নের মাধ্যমে। 6 নাম্বার দেখো, আলু কোন ধরনের পরিবর্তিত কাণ্ড? সঠিক উত্তর হইল টিউবার। 7 নাম্বার, আলু কন্দের গায়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র গর্তকে কি বলা হয়? উত্তর হলো চোখ। 8 নাম্বার দেখো, আদা কোন ধরনের পরিবর্তিত কাণ্ড? উত্তর হইল রাইজোম। 9 নাম্বার, পেঁয়াজ ও রসুন কোন ধরনের পরিবর্তিত কাণ্ডের উদাহরণ? উত্তর হইল কন্দ বা বাল্ব। 10 নম্বরটি দেখো, কচুরিপানায় অঙ্গজ জননের জন্য কোনটি গুরুত্বপূর্ণ? উত্তর হইল অফসেট। 11 নম্বরটি, কোন কোন উদ্ভিদের কাঙ্ক্ষিত মূলক বৃদ্ধি পেয়ে পিণ্ডের মতো আকৃতি ধারণ করলে তাকে কি বলা হয়? উত্তর হইল বুলবিল। তারপর দেখো 12 নম্বর, গোলাপের ডাল কেটে ভেজা মাটিতে পুঁতে নতুন গাছ উৎপাদন কোন পদ্ধতির উদাহরণ? উত্তর হইল শাখা কলম। 13 নম্বরটি দেখো, ফুল উদ্ভিদের কোন ধরনের জননের প্রধান অঙ্গ? উত্তর হইল যৌন জনন। 14, একটি আদর্শ ফুলের প্রধান অংশ কয়টি? উত্তর হলো 5টি। 15 নম্বর, ফুলের সবচেয়ে বাইরের স্তর কোনটি? উত্তর হইল বীথি। 16, ফুলের রঙিন অংশ কোনটি? সঠিক উত্তর হলো দলমণ্ডল। তারপরে দেখো 17 নম্বর, পরাগণের কোথায় উৎপন্ন হয়? পরাগরেণু কোথায় উৎপন্ন হয়? উত্তর হইল পরাগধানীতে। 18 নম্বর, গর্ভকেশরের 3টি অংশ হলো গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। 19 নম্বর, একই ফুলে বা একই গাছের ভিন্ন ফুলের মধ্যে পরাগায়নকে কি বলা হয়? উত্তর হলো স্বপরাগায়ন। 20 নম্বর, একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে পরাগায়নকে কি বলে? উত্তর হলো পরপরাগায়ন। তারপরে দেখি 22 নম্বর, ধান সাধারণত কোন মাধ্যমে পরাগায়িত হয়? উত্তর হলো বায়ু। 22 নম্বরে দেখো, পুং গেমেট ও স্ত্রী গেমেটের মিলনকে কি বলা হয়? উত্তর হইল নিষিক্তকরণ। তারপর দেখি 23 নম্বর, নিষিক্তকরণের পর সাধারণত গর্ভাশয় কিসে পরিণত হয়? উত্তর হইল ফলে। তারপরে দেখো 24 নম্বর, একটি ফুলের একটি মাত্র গর্ভাশয় থেকে যে ফলের উৎপত্তি হয় তাকে কি বলা হয়? উত্তর হইল সরল ফল। তারপরে 25 নম্বর, বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? অঙ্কুরোদ্গম। এবার দেখো তোমাদের বইয়ে যে টিক চিহ্নগুলি আছে তার উত্তর জেনে নেই। কোনটি গুচ্ছ ফল? 1 নম্বরের সঠিক উত্তর হলো খ নাম্বার। 2 নম্বরের সঠিক উত্তর হলো বড় গ নাম্বার। এবং দেখো 3 নাম্বার এর সঠিক উত্তর হলো ক নাম্বার। 4 নাম্বার এর সঠিক উত্তর হলো খ নাম্বার। এবার সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখি। প্রজনন কাকে বলে? আমরা এই 4টি প্রশ্ন দেখি উত্তর। উত্তর হলো যে প্রক্রিয়ায় জীব নিজের মতো নতুন জীব বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বা জনন বলে। খ নাম্বার, লেবু চাষে কলমের চারা ব্যবহার করা হয় কেন? উত্তর হলো লেবু চাষে কলমের চারা ব্যবহার করার কারণ হলো 1 নাম্বার, কলমের চারা থেকে মাতৃগাছের মতো গুণ সম্পন্ন গাছ পাওয়া যায়। 2 নাম্বার, কলমের গাছে দ্রুত ফুল ও ফল ধরে। 3 নাম্বার, ভালো জাতের লেবুর গুণ বজায় থাকে। 4 নাম্বার, বীজের চারার তুলনায় কম সময়ে ফলন পাওয়া যায়, তাই দ্রুত ও ভালো ফলন পাওয়ার জন্য লেবু চাষে কলমের চারা ব্যবহার করা হয়। তারপর দেখি এই দুটি আমরা দেখি। ছোট দেখো, এম বীজের অঙ্কুরোদ্গমের ধরন ব্যাখ্যা করো। এম বীজের অঙ্কুরোদ্গমের ধরন হলো মৃদুগত অঙ্কুরোদ্গম। মৃদুগত অঙ্কুরোদ্গমে বীজের
বীজপত্র মাটির নিচেই থাকে এবং বীজপত্রের পরিবর্তে ব্রণমূলক বা কাণ্ডের অংশ মাটির উপর উঠে আসে। প্রথমে বীজ পানিতে শোষণ করে ফুলে ওঠে, এরপর ব্রণমূল বীজ থেকে বের হয়ে মাটির নিচে প্রবেশ করে এবং মাটিতে আঁকড়ে ধরে। পরে ব্রণমূলকের বৃদ্ধি ঘটে এবং এটি মাটি ভেদ করে উপরে উঠে আসে। এইভাবে উত্তরটি লিখবে। এরপর দেখো বড় গ নাম্বার, এই হলো উত্তর। এবার দেখো দ্বিতীয় সৃজনশীল, অঙ্গজ প্রজনন কাকে বলে? উত্তর হইল যে প্রজননে কোনো জনন কোষ বা গ্যামেটের মিলন ছাড়াই উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা বা অন্য কোনো অঙ্গ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, তাকে অঙ্গজ প্রজনন বলে। আবার চাইলে এটুকু লিখতে পারো। খ নাম্বার দেখো, ঢেঁড়স কি ধরনের ফল? ব্যাখ্যা করো। ঢেঁড়স একটি নিরস বিদায়ী ফল। ঢেঁড়সের ফল একটি সরল ও শুষ্ক ফল। এটি পরিপক্ব হওয়ার পর কয়েকটি কপাটে ফেটে যায়, ফলে ফলের ভিতরে থাকা বীজগুলো বাইরে বের হয়ে যায় এবং বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। অতএব পরিপক্ব হওয়ার পর ফলটি ফেটে বীজ ছড়িয়ে দেয় বলে ঢেঁড়সকে নিরস বিদায়ী ফল বলা হয়। তারপর দেখো ছোট গ নাম্বার প্রশ্নটি, পি প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। এই হলো উত্তর। এবার দেখো বড় গ নাম্বার প্রশ্নটি, চিত্রে এক্স এবং ওয়াই এর মধ্যে কোনটি নতুন বৈশিষ্ট্য সৃষ্টিতে ভূমিকা পালন করে? তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। উত্তরটি আমরা এইভাবে লিখতে পারি। চলো এবার সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেখি। অযৌন প্রজনন উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন? উত্তর, অযৌন প্রজননে গ্যামেটের মিলন ছাড়াই নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। এ প্রজননে অল্প সময়ে অনেক নতুন উদ্ভিদ তৈরি করা যায়। নতুন উদ্ভিদটি সাধারণত মাতৃ উদ্ভিদের মতো একই বৈশিষ্ট্য ধারণ করে, তাই উন্নত জাতের উদ্ভিদের বৈশিষ্ট্য বজায় রাখা এবং দ্রুত বংশবৃদ্ধির জন্য অযৌন প্রজনন গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্নটি হল, আম গাছের কলম কেন করা হয়? ব্যাখ্যা করো। উত্তর, উন্নত জাতের আমের গুণাগুণ বজায় রাখার জন্য আম গাছের কলম করা হয়। কলমের মাধ্যমে মাতৃগাছের মতো গুণসম্পন্ন নতুন গাছ পাওয়া যায় এবং বীজ থেকে তৈরি গাছের তুলনায় দ্রুত ফল ধরে। তাই ভালো জাতের আমের গাছ দ্রুত তৈরি ও দ্রুত ফলন পাওয়ার জন্য আম গাছের কলম দেওয়া হয়। 3 নম্বরটি দেখো, ধানে কোন ধরনের পরাগায়ন ঘটে? ব্যাখ্যা করো। উত্তর, ধানে প্রধানত স্বপরাগায়ন ঘটে। ধানের একই ফুলের পরাগদিন থেকে পরাগরেণু বের হয়ে একই ফুলের গর্ভমণ্ডে পতিত হয়, ফলে একই ফুলের মাধ্যমে পরাগায়ন সম্পন্ন হয়। তাই ধানকে স্বপরাগায়িত উদ্ভিদ বলা হয়। তারপর দেখো, মিষ্টি আলুতে কি ধরনের প্রজনন ঘটে? ব্যাখ্যা করো। উত্তর, মিষ্টি আলুতে অঙ্গজ প্রজনন ঘটে। মিষ্টি আলুর মূল খাদ্য সঞ্চয় করে মোটা ও রসালো হয়ে যায়। এই মূলের অংশ থেকে অনুকূল পরিবেশে নতুন উদ্ভিদ জন্মাতে পারে। তাই মিষ্টি আলুতে অঙ্গজ প্রজননের মাধ্যমে বংশ বিস্তার ঘটে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।